এই যে ঢাকার যে এই জ্যাম, এটা মোকাবেলা করার জন্য কি আপনি রান বাংলাদেশ শুরু করেছিলেন? এখন প্রতিনিয়ত জিনিসটা আসলে নেগেটিভ অর্থে প্রকাশ পাচ্ছে। মানে কমিউনিটি এখন আর আগের মতো অবস্থা নাই, হ্যাঁ? রেস ইভেন্টের সময় আসলে প্রতারণার ব্যাপারটা। কে কখন ইন করতেছে ওইটা আমরা কাগজে কলমে লিখতাম। মানে আমাদের অবস্থায় এসে এখনো মনে হয় যে আসলে শুরু করাটা মনে হয় ভুল হইছে। ওয়েলকাম টু এগিয়ে বাংলাদেশ রানকাস্ট। আমি আপনাদের হোস্ট অনন্য। আমি এগিয়ে বাংলাদেশের রেস ডাইরেক্টর। আমার সাথে আজকে আছেন সাজনান মোহাম্মদ, রান বাংলাদেশের কো ফাউন্ডার এবং সিইও। সো সাজনান ভাই, ওয়েলকাম টু দ্য শো। আজকে তো আসতে একটু দেরি হয়ে গেছে। হ্যাঁ, সো ঢাকার রাস্তায় অনেক জ্যাম থাকে, প্রত্যেক দিনই এরকম যন্ত্রণা ফেস করি, রাইট? প্রতিনিয়ত। এই যে ঢাকার যে এই জ্যাম, এটা মোকাবেলা করার জন্য কি আপনি রান বাংলাদেশ শুরু করেছিলেন? ঢাকার জ্যাম মোকাবেলা করার জন্য রান বাংলাদেশ আমরা শুরু করিনি। এটা আসলে ধরেন আমরা যেহেতু সাইক্লিং করতাম অনেক আগে থেকে এন্ডুরেন্স স্পোর্টস এর প্রতি একটা ঝোঁক আছে। তো আগে তো সাইক্লিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করতাম। পাশাপাশি আমরা যখন ফিল করলাম যে এখন আমরা রানিং প্রোগ্রামগুলো অর্গানাইজ করব, তখন থেকে আসলে রান নিয়ে কাজ করা শুরু। কলেজে যখন যাওয়া আসা করতাম, আমার রাইফেলস কলেজ ছিল। তো রাইফেলস কলেজে যখন যাওয়া আসা করতাম তখন হচ্ছে মাঝে, মাঝে একটা ছেলের কাছে একটা সাইকেল দেখতাম। সাইকেলের নাম ছিল মেরিডা। আচ্ছা। হ্যাঁ? নামকরা একটা ব্র্যান্ড। তো পরে জানতে পারি এটা খুব নামকরা ব্র্যান্ড। তো ওই ব্র্যান্ডের একটা কমলা কালার ছিল সাইকেলটা। তো ওইটা বেশি অ্যাট্রাক্ট করছে। তো তখন থেকে আসলে ওইটা দেখার পরে সাইকেলের প্রতি ঝোঁকটা একটু অন্যভাবে আসছে, যেটা কিনা আগে ছিল না। বেসিক্যালি সাইকেলের প্রতি ভালোবাসা থেকে সাইক্লিং শুরু। অনেকটা ওরকমই। সাইক্লিং থেকে আসলে এন্ডুরেন্স স্পোর্টস বলি, এখন হচ্ছে অ্যালবাট্রসের রেজিস্ট্রেশন শুরু হচ্ছে কিছুদিন পরে। তো হাউ ডু ইউ ফাইন্ড ইউর টাইম? আমাদের তো রান বাংলাদেশের বেশ বড় একটা টিম। হ্যাঁ? আমি কো-ফাউন্ডার হিসেবে আছি। মারিয়াম তাবাসসুমও কো-ফাউন্ডার হিসেবে আছে। মূলত তার উদ্যোগেই রান বাংলাদেশ যাত্রাটা শুরু হয়েছে। তো আমাদের বেশ বড় একটা টিম আছে এবং টিমের যে মেম্বাররা আছে প্রত্যেকেই ইন্ডিভিজুয়াল কাজগুলো আসলে বুঝে নেই। আমাদের বেসিক্যালি ইভেন্টের আগে কাজটা থাকে সোশ্যাল মিডিয়া বেসড। তো সোশ্যাল মিডিয়া বেসড এ আমরা যে কাজগুলো করি আরকি, প্রি-রেজিস্ট্রেশন রিলেটেড ব্র্যান্ডিং, মার্কেটিং কিভাবে করা হয়, পাশাপাশি কিছু ক্রিয়েটিভস বা কিছু ভিডিওগ্রাফি, প্রমোশনাল ভিডিওস, এই যে জিনিসগুলো আমরা ডিভাইড করে নিজেরা কাজগুলো ভাগ করে নেই। আমাদের যে প্রোডাকশন রিলেটেড যে কাজগুলো আছে লাইক জার্সি, মেডেল বা ক্রিয়েটিভস এর যে কাজগুলো আছে বা হচ্ছে বা কোনো মিডিয়া টিম, এই কাজগুলো আমরা আসলে আরবান স্পোর্টস থেকে করি। পাশাপাশি হচ্ছে আমরা আ রিসেন্টলি টাইমিং সলিউশন নিয়ে আসছি। এটাও আমরা আরবান স্পোর্টস থেকেই আমরা সাপোর্ট দিচ্ছি আরকি। আপনি যখন রান বাংলাদেশ শুরু করেন তখন তো আসলে একটা স্পেসিফিক গোল ছিল। ইটস বিন 5 ইয়ার্স। তো ৫ বছর আগে আপনি তো একটা ভিশন নিয়ে আগাইছিলেন। ৫ বছর পরে আপনি আসলে আপনার এই জার্নিটাকে কিভাবে দেখেন? যেরকম রেস বাংলাদেশ যেভাবে শুরু করেছি, রান বাংলাদেশে শুরু করেছি, এর মূল উদ্দেশ্যটাই একটা ছিল। সেটা হচ্ছে আমাদের দেশে ইন্টারন্যাশনাল টাইপের যে ইভেন্ট গুলো হয়, আ ওইটা খুব একটা আমাদের দেশে প্রচলিত ছিল না। হ্যাঁ? বা খুবই কম ছিল। তো আমাদের কাছে ফিল হইতো যে আমরা এমন কোনো প্রোগ্রাম বাংলাদেশে ইন্ট্রোডিউস করব, যেটা কিনার মানে আপনি অংশগ্রহণ করলে নিজে ফিল করতে পারবেন আপনি একটা ইন্টারন্যাশনাল প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন। আমরা চেষ্টা করেছি এই ৫ বছরে মানে কিভাবে রেসের এক্সপেরিয়েন্সটা ডিফারেন্ট করা যায়। হ্যাঁ? রেসের এক্সপেরিয়েন্স যে এমন না যে শুধু রেস ডেতে আসলাম, সকালবেলা রান শুরু করে ফেললাম বা ওয়ার্ম আপ করে রান শুরু করে ফেললাম এবং রান শেষ করে খাবার নিয়ে চলে গেলাম। ব্যাপারটা এরকম না রেস এক্সপেরিয়েন্স। পুরো ওভারঅল যে জার্নিটা একটা রেসের রেজিস্ট্রেশন থেকে শুরু করে রেস শেষ হওয়ার পর্যন্ত, সার্টিফিকেট পাওয়ার আগ পর্যন্ত যে জার্নিটা, এটা পুরোটাই যেন একটা স্টোরি হয়। আমরা চেষ্টা করছি যাতে প্রতিটা পার্টিসিপেন্ট একটা নিজের স্টোরি ক্রিয়েট করতে পারে। এখন পর্যন্ত আমরা নিজেরা মনে করি না আমরা আমাদের গোল যেটা ছিল সেটাতে আমরা পৌঁছাতে পারছি। এটাতে আরো অনেক সময় লাগবে। আরো অনেক কাজ করার বাকি এবং অনেকগুলো স্কোপ আছে যেগুলো কিনা প্রতিনিয়ত আমরা এক্সপ্লোর করি এবং চেষ্টা করি ইমপ্লিমেন্ট করার জন্য। আপনার ১ম যেই ইভেন্টটা ছিল, সো হাউ ওয়াজ দ্যাট? এবং ওইটার এক্সপেরিয়েন্স থেকে লার্নিং কি ছিল? ডিড ইট ফিল লাইক এ মিস্টেক যে আসলে শুরু করাই উচিত হয় নাই? আ শুরু করা উচিত হয় না। আপনি যে কথাটা বললেন না, এইটা আসলে এখনো মনে হয়। মানে আমাদের অবস্থায় এসে এখনো মনে হয় যে আসলে শুরু করাটা মনে হয় ভুল হইছে। এবং এই জিনিসটা প্রতিনিয়ত ফিল করে যখন আমরা কাজগুলো আরো মানে একটু ডিটেইলে করতে যাই, তখনই আমাদের কাছে এই ফিল গুলো হয়। এর বিভিন্ন কারণ আছে। আ বা আমাদের যে টিমের যে মেম্বাররা আছে, আমরা বিভিন্নভাবে সময় আসলে ওইভাবে মানে দিতে পারি না। এর কারণ হচ্ছে এটাকে আমরা পুরোপুরি প্রফেশন হিসেবে নিতে পারছি না। এরকম সুযোগটাও নেই। এমন না যে এই ইন্ডাস্ট্রিতে ঢুকে আমরা মানে নিজেকে এটাতে প্রফেশনটা ক্রিয়েট করে আমরা অনেক বড় কিছু করে ফেলতে পারবো। এটা আমাদের দেশে এখন এই পরিস্থিতি তৈরি হয়নি। যে কারণে আমরাও কিন্তু মানে আমাদের যে এইজ লেভেল আছে, এই এইজ লেভেলটা ওয়ান কাইন্ড অফ কি হয়? ইনকাম করার একটা টাইম।
কারণ একটা সময় গিয়ে আপনার সার্ভাইভ করতে হবে যদি আপনি এই বয়সে ইনকামটা না করেন। তো এই বয়সের যে এইজের টিম মেম্বারগুলো আছে সবারই একই মানে চেষ্টা। তো আমরা ঐসব জায়গা থেকে আমাদের কাছে মাঝে, মাঝেই মনে হয় যে আমাদের মনে হয় ভুল করা মানে শুরু করাটা ভুল ছিল বা আমাদের মনে হয় স্টপ করা উচিত। এটা মাঝে, মাঝেই মনে হয় কিন্তু জিনিসগুলো আস্তে, আস্তে কমে আসছে। আগে যতটা বেশি মনে হতো যে আমাদের মনে হয় শেষ করে দেওয়া উচিত, আর আগানো উচিত না। আমাদের মনে হয় এটাতে আর স্কোপ নাই। এগুলো আগে যতটা বেশি আমাদেরকে ইনফ্লুয়েন্স করতো, আমাদের মনে হয় যে এখন কিছুটা কমে আসছে। এখন আমাদের মনে হয় যে না আমরা আরো কিছু আ টাইম দেখি। যেমন আমরা সবসময় কি করি প্রতি ইয়ারে আমাদের মানে একটা টাইম ফ্রেম চেঞ্জ হয়। যেমন লাইক আমরা যখন স্টার্ট করি তখন চিন্তা করি আগামী ২ বছর আমরা কি করব? আবার ২৩ সালে এসে চিন্তা করছি আগামী ১-২ বছর আমরা কি করব? যেমন ২৪ এর শেষে এসে আমরা চিন্তা করেছিলাম আমরা কি ক্লোজ করে ফেলবো রান বাংলাদেশ? এরকম পরিস্থিতিও চলে আসছিল। ব্যাপারটা অনেকটা এরকম যে আমরা এখন ২৫ এ বসে আমরা চিন্তা করতেছি ২৭ পর্যন্ত ২০২৭ সাল পর্যন্ত আমরা কি করব? সো থ্যাঙ্কফুলি রান বাংলাদেশ আপনারা বন্ধ করেন নাই। এবং এটার সবচেয়ে বড় রিজন হচ্ছে আপনারা জানেন যে আগামী ৪ জুলাই হাতিরঝিলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এগিয়ে বাংলাদেশ 15K এবং এটার অনেক বড় একটা পার্ট হচ্ছে রান বাংলাদেশ। সো উই আর ভেরি গ্ল্যাড অ্যাবাউট ইট এবং ২০২৭ পর্যন্ত আপনাদেরকে পাবো। এই কথাটা চিন্তা করে শান্তি লাগছে টু বি অনেস্ট। সো ফার্স্ট যে ইভেন্টটা ছিল সেটার নাম কি ছিল এবং আ বেসিক্যালি রানিং এর ইভেন্টের যদি কথা চিন্তা করি তাহলে আমাদের ফার্স্ট ইভেন্ট ছিল হচ্ছে গিয়ে একটা ভার্চুয়াল ইভেন্ট। ভার্চুয়াল ইভেন্ট হচ্ছে আ সামার 10K আমার যতটুকু মনে পড়তেছে। ইভেন্টটা অনেকটা লঞ্চ করার সাথে সাথেই প্রায় ৭৫০ রেজিস্ট্রেশন হয়ে যায়। ওই টাইমে ভার্চুয়াল ইভেন্ট এত বেশি হতো না। এখন যে পরিমাণ হয়। তো গুটি কয়েক হতো তার মধ্যে এটা একটা ছিল। মেডেলটা খুবই ছোট্টখাট্ট ছিল। সবাই মেডেলের প্রতি আকর্ষণ করে আমার যতটুকু মনে হয় শুরুতে রেজিস্ট্রেশন করে ফেলছে। সেটা হচ্ছে আমরা যখন রানমাংস লঞ্চ করি তার ১-২ মাসের মধ্যেই আমরা জিনিসটা সামার যেহেতু এপ্রিল মাসে আমরা ইভেন্টটা করি। আমরা রান বাংলাদেশের প্ল্যানিংটা হয় হচ্ছে ২০২০ সালের শেষ দিকে এবং হচ্ছে এটা ইন্ট্রোডিউস হয় হচ্ছে গিয়ে মার্চ মাসের লাস্টে। তো এরপরে আমরা প্ল্যান করি ইভেন্টটা লঞ্চ করব এবং হচ্ছে ওখান থেকে শুরু। আপনার সাথে এর আগে আমার যতদিন কথা হয়েছে, আমার যতটুকু মনে পড়ে আপনি বলছেন, "ইউ হেট ভার্চুয়াল রানস। হোয়াই?" ভার্চুয়াল যেকোনো কিছু মানেই এখানে রং কিছু হবে। হ্যাঁ? মানে অনেক মানুষকে উদ্বুদ্ধ করে যে আমি আ না দৌড়ে সাবমিট করি ডাটা। কিভাবে করতে পারবে? এটা বিভিন্ন মানুষ বিভিন্ন পন্থা অবলম্বন করে। যেটা আমাদের কাছে খুবই মানে ইথিক্যাল লাগে না আসলে। তো আমাদের কাছে মানে ওই জিনিসগুলো হ্যান্ডেল করাটা আমরা আসলে ওইটা মানে নিতে পারি না আসলে। সবকিছুই ছাড় দেয়া যায়। কিন্তু আপনি যখন একটা স্পোর্টস এর মধ্যে ঢুকে স্পোর্টস এর একটা মানে সার্টিফিকেশন নিয়ে ধরেন সেটা যখন আপনি প্রকাশ করবেন, আপনি রান করেননি অথচ আপনি প্রকাশ করতেছেন যে আপনি রান করেছেন। হুম। এই জিনিসগুলো তখন দেখতে আমাদের কাছে খুব যখন খারাপ লাগে, তখন আমাদের ফিল হয় আমাদের ভার্চুয়াল ইভেন্ট করা উচিত না। কারণ এটা প্রতিনিয়ত হয়ে আসছে। শুধু যে আমাদের দেশে তা না, সারা বিশ্বেই হচ্ছে। ভার্চুয়াল ইভেন্টের পাশাপাশি আমার কাছে আসলে যেটা সারপ্রাইজিং লেগেছে, আপনার গতকালকের পোস্ট ছিল মনে হয়। সো কোনো একজন পার্টিসিপেন্ট দেখলাম যে ৮ম প্লেস অর্জন করেছে, এই ধরনের একটা পোস্ট দিয়েছে। এটার ব্যাপারে আমি একটু জানতে চাই যে আপনার আসলে এই পরিস্থিতিটা দেখে আপনার কি মনে হচ্ছে? কারণ অনলাইনে সবকিছু ওপেন। আমাদের কাছে এইটা নজরে আসছিল অনেক আগেই। হ্যাঁ? প্রায় আমাদের রেস শেষের কয়েকদিন পরেই। যখন আমরা ফিল করতে পারলাম যে আমাদের কাছে মনে হইল যে এই ধরনের কাজগুলা এখন দিন, দিন মাত্রাতিরিক্তভাবে বাড়তেছে। তো আমরা যদি একটা অ্যাটেম্প্ট না নেই, এ ধরনের অনৈতিক কাজগুলো, এগুলোর বিরুদ্ধে যদি স্টেটমেন্ট না দেই বা মানে পদক্ষেপগুলো না নেই, তাহলে এগুলো আরো সামনে বড় ধরনের আকার নিবে। যে কারণে আমরা চিন্তা করেছি জিনিসটা যেহেতু সোশ্যাল মিডিয়াতেই প্রকাশ করা হয়েছে, তো আমরা চেয়েছি ন্যূনতম একটা পানিশমেন্ট দিয়ে আমরা জিনিসটাকে ক্লোজ করার জন্য। হ্যাঁ? আমাদের এই উদ্দেশ্যটাই ছিল এবং হচ্ছে আমরা চেষ্টা করেছি যতটুকু পারা যায় তার প্রাইভেসি হাইড রেখে আমরা জিনিসটা করার জন্য। কিন্তু এটার থেকে অনেক শিক্ষণীয় ব্যাপার হচ্ছে যারা ভবিষ্যতে এ ধরনের কাজ করবে তারা আরো কঠিন শাস্তির সম্মুখীন হবে। যেকোনো আয়োজকের কাছ থেকে এটা আমি বলতে পারি। ঢাকা 25K এটা একটা ইন্টারন্যাশনাল ইভেন্ট। রিসেন্টলি বেশ সবার কাছে খুব গ্রহণযোগ্যতা আছে। তো আমরা হচ্ছে এ ধরনের ইভেন্টগুলোতে সাধারণত অনেকগুলো বডি জড়িত থাকে। যেমন স্পন্সরস থাকে বা তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল যে যারা স্পোর্টস এর সর্বোচ্চ সংস্থা ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স আছে। হুম। পাশাপাশি ম্যারাথনের যে সর্বোচ্চ সংস্থা যারা সার্টিফাইড করে এইমস তারাও আছে। প্লাস হচ্ছে এখানে আমাদের রেস ডিরেক্টরের সিগনেচারও আছে। তো এইসব জিনিসপত্র নিয়ে যখন আপনি একটা সার্টিফিকেট জালিয়াতির মতো একটা অনৈতিক কাজ করবেন, সেটা আসলে কখনোই গ্রহণযোগ্যতা কারো কাছেই পায় না সাধারণত। তো আমরা সবসময় চেষ্টা করি এই ধরনের মানে অনৈতিক কাজগুলোর বিরুদ্ধে থাকার জন্য। আপনার ফার্স্ট ইভেন্টে সবচেয়ে বেশি ইমোশনাল মোমেন্ট আসলে কি ছিল? এবং ভুল আসলে কি ছিল? ভুল নিয়ে আগে কথা বলি। দেখেন ভুলের আসলে কোনো শেষ নেই এবং যে প্রত্যেকটা প্রোগ্রামে ভুল হবে এবং আমরা এখন যে স্টেজে আছি, এই স্টেজে বসে আসলে কি ভুল হয়েছে ওইটার সাথে, সাথে আইডেন্টিফাই করে ওটা যাতে পরে না হয় এটা চেষ্টা করি।
কিন্তু আমাদের আসলে ভুল করার মতো কোনো সুযোগ নাই। মানে আমরা এখন যে স্টেজটা পার করতেছি। কারণ আমরা ভুলগুলো করে আসছি আজ থেকে ৭-৮ বছর আগেই। হ্যাঁ? আমরা যখন রেস বাংলাদেশের রেসগুলো অর্গানাইজ করতাম, আমরা আসলে চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে খুব পছন্দ করতাম। আমাদের রেসের এমটিভি রেসগুলো সব পাহাড়ে বা জঙ্গলে-টঙ্গলে হতো। তো ভুল করার আসলে সুযোগ নাই। সব ভুল আগে করে আসছি। ইমোশনের দিকটা যদি বলেন, একটা রেস যখন স্টার্ট হয় ওই মোমেন্টে যখন ন্যাশনাল অ্যানথেম হয় এবং অ্যানথেমের সাথে যখন 3, 2, 1 বলে আমরা রেস স্টার্ট করি। সবাই ফুল ফোর্সে রান করে স্টার্ট গেট থেকে বের হয়ে যাচ্ছে। এইটার যে ভিউ ভাই, এটা কোটি টাকা দিয়েও কেনা সম্ভব না। আপনি কয়েকদিন আগে হচ্ছে লঞ্চ করেছেন আরবান টাইমিং সলিউশন এবং আ এগিয়ে বাংলাদেশ 15 হচ্ছে ১ম ইভেন্ট যেখানে আসলে এই টাইমিং সলিউশনটা ইউজড হচ্ছে। তো আমার কোয়েশ্চেন হচ্ছে যে আপনার কেন মনে হলো যে নিজের আসলে টাইমিং সলিউশন আনা উচিত? দারুণ প্রশ্ন করছেন। আমরা শুরু করেছি প্রায় যদি আমি টোটাল আমাদের যাত্রা শুরু করি, সেটা হচ্ছে ২০১৬ সাল থেকে করছি। তো ২০ এর শেষ দিকে এসে আমরা প্ল্যান করি রান বাংলাদেশ লঞ্চ করব। তো মাঝখানে কিন্তু প্রচুর টাইম চলে গেছে। হুম। হ্যাঁ? এই ৫ টা বছরও কিন্তু আমাদের কোনো না কোনোভাবে রেস টাইমিং সলিউশন এর একটা সাপোর্ট নিতে হয়েছে। সেটা হোক হাতে কলমে, হোক স্টপওয়াচের বা হোক অন্য কোনো সফটওয়্যার দিয়ে। ইন্টারন্যাশনালি আমরা যে ব্র্যান্ডটা আনছি এটার ব্র্যান্ডটার নাম হচ্ছে Chronotrack। ওয়ার্ল্ডের টপ ৩ টা ব্র্যান্ডের একটা ব্র্যান্ড হচ্ছে রেস টাইমিং সলিউশন এর মধ্যে এইটা একটা। এই টাইমিং সলিউশনটা ইউজ করা হয় নিউ ইয়র্ক সিটি ম্যারাথন। সেখানে Chronotrack খুব ভালোভাবে ওটা সার্ভ করে। এটা অনেক পুরনো, অনেক বছর আগে থেকেই ওরা এই সার্ভিসটা দিয়ে থাকে। তো আমাদের চিন্তাটা ছিল বাংলাদেশে অনেক টাইমিং সলিউশন আছে। এখন আমরা টাইমিং সলিউশন আনলে যাতে অবশ্যই সেই টাইমিং সলিউশনটা একটা ভালো কিছু আসে। এখন যে সার্ভিসগুলো আছে তার থেকে বেটার কিছু। নতুবা আমার তো শুধু টাইমিং সলিউশন এনে লাভ নেই। পাশাপাশি হচ্ছে টাইমিং এর যে অ্যাকুরেসি আছে এই জিনিসটা আমরা ফোকাস করেছি। তো সেই চিন্তা করেই আমরা হচ্ছে টাইমিং সলিউশনটা এড করেছি এবং আমাদের লজিস্টিক টিম, আমাদের যে টিম আছে, এই টিমে সব সার্ভিস আছে। হ্যাঁ? একটা এন্ডুরেন্স স্পোর্টস ইভেন্ট অর্গানাইজ করতে যা প্রয়োজন, সবকিছুই আছে। জাস্ট টাইমিং সলিউশনটা আমাদের ছিল না। তো আমরা এই ২৫ এ এসে ফিল করতে পারলাম যে আমাদের টাইমিং সলিউশনটা খুব প্রয়োজন এবং প্রয়োজন খুব ভালো কিছুই আমাদের এখানে ইন্ট্রোডিউস করতে হবে। সব ইভেন্টেই কোন জায়গাটা আসলে সবচেয়ে বেশি স্ট্রেসফুল? সবচেয়ে বেশি স্ট্রেসফুল আসলে ট্র্যাক ম্যানেজমেন্টটা। সবচেয়ে বেশি। কারণ হচ্ছে পুরো রেসের স্টার্টিং যাই হোক, ক্লোজিং যাই হোক, রেস ট্র্যাকে যখন অ্যাথলেটরা রান করতে বের হয় বা সাইক্লিং করতে বের হয় বা তার যে কোর্স আছে, কোর্সটা সম্পন্ন করতে বের হয়, ওইটা হচ্ছে খুব ক্রুশাল একটা মোমেন্ট, হ্যাঁ? ওই টাইমটা এই যে ৩-৪ ঘন্টা একটা রেস ডিউরেশন টাইম, এই টাইমটা যাতে স্মুথলি চলে সেটার জন্য কিন্তু আমরা প্রায় ২-৩ মাস ধরে কাজ করি। তো এই টাইমটা আমাদের জন্য খুবই একটা কঠিন একটা সময়। কারণ আমরা প্রত্যেকটা পয়েন্টে চিন্তা করে দেখি যে আসলে কোথায় কি প্রয়োজন। পার অ্যাথলেট কিরকম হাইড্রেশন দরকার বা হচ্ছে রেস ট্র্যাকের সাপোর্ট গুলো দরকার বা কোথায় আমার রেস ট্র্যাক গুলো ক্লোজ করা দরকার, কোথায় আমার ট্রাফিক মুভমেন্ট গুলা বন্ধ করা দরকার। এই ওভারঅল সবকিছু মিলে একটা ভালো একটা স্ট্রেচের মধ্যে থাকতে হয়। যদি আমরা ঢাকায় অর্গানাইজ করি খুব একটা প্রেশার এখানে পড়ে না। কারণ এখানে অনেকটা মুখস্থ ব্যাপার আরকি ট্র্যাক গুলো। তো এইখানে যে ব্যাপারগুলো দেখেন আমার রেস ট্র্যাক ম্যানেজমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা রেসের জন্য। এইখানে যদি আমি ভালো সময় না দেই, ভালো ইভেন্ট হবে না। টাইমিং এর ব্যাপারে আপনি একটা ইন্টারেস্টিং পয়েন্ট বলেছেন। হাতে লিখে। হোয়াট ওয়াজ দ্যাট? এটা আসলে কেমনে হয়? এইটা অনেকটা আগে আমরা কি করতাম, আ ১৬ সালের শুরুর দিকে আ ঘড়িতে হচ্ছে গিয়ে আমরা দেখতাম কয়টা বাজে, রেস স্টার্ট শুরু হইছে। হুম। হ্যাঁ? তো কয়টা বাজে তো টাইম তো একটাই, হ্যাঁ? গান টাইমের মতো অনেকটা। তো গান টাইম তো একটাই থাকে। তো কে কখন ইন করতেছে ওইটা আমরা কাগজে কলমে লিখতাম। সো বিপ হ্যাঁ? দেখে টিপ দেখে অনেক কষ্ট হতো এটা লিখতে। পরে আবার একটা টাইমে চলে আসলো কি ক্যামেরা দেখে লিখব। ক্যামেরায় ভিডিও হবে, ক্যামেরার ওখানে টাইম লেখা থাকবে, টাইম ফ্রেম থাকবে, ওখান থেকে আমরা টাইম নিব। এভাবে আস্তে না এখন আমরা এই পর্যায়ে আসছি। আমাদের যেহেতু একটা ওয়ার্ল্ড ক্লাস টাইমিং সলিউশন এখন আছে, বাংলাদেশ কি এখনো মনে করেন নিউ ইয়র্ক সিটি ম্যারাথন কিংবা হচ্ছে লন্ডন ম্যারাথন কিংবা সিডনি ম্যারাথন এই ধরনের বড় ইভেন্ট করার জন্য প্রস্তুত? আমার দেশের রেসের কোয়ালিটি যদি না বাড়ে, ঐরকম পজিশনের একটা ইভেন্ট বাংলাদেশে হবে না। আমাদের যে অর্গানাইজার যারা আছি আমরা, সবাই যদি নিজ জায়গা থেকে যে নিজের যে ইভেন্টগুলো হয়, নিজেদের অর্গানাইজেশনের যে ইভেন্টগুলো হয়, এই ইভেন্টগুলোর কোয়ালিটি যদি নিজেরা দিন ডেভেলপ না করি বা একটা স্টেজেই থেকে যাই, কখনোই সম্ভব না এত বড় প্রোগ্রাম করা। হ্যাঁ? এখন আমাদের দেশের আ সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে গিয়ে আমরা মানে যেকোনো কিছু সোশ্যাল মিডিয়ায় পেলেই একটু ঝাঁপায় পড়ি।
তো এখন ট্রেন্ড চলতেছে ইভেন্টে জয়েন করার ট্রেন্ড। তো সেদিক থেকে আমাদের জন্য খুবই ভালো। ১০,০০০ জনের একটা ইভেন্ট হয়ে গেছে বাংলাদেশে। যেটা আমরা আজ থেকে ৫ বছর আগে কল্পনা করতে পারি নাই। হয়তো কল্পনা করতে পারছি একসময় গিয়ে বাংলাদেশে এত মানুষের ভালো একটা মানুষের পার্টিসিপেন্টস এর ইভেন্ট হবে। তো সেটা ২০২৫ সালে ১০,০০০ মানুষের একটা বড়সড় ইভেন্ট হয়ে গেছে। এর আগে ৫,০০০ জনের একটা ইভেন্ট হয়ে গেছে। তো আমরা গ্রো করতেছি। টাইম লাগবে। এখন ৫,০০০, ১০,০০০ মানুষের যে ইভেন্টগুলো, এটা জাস্ট গুটি কয়েক। হ্যাঁ, এটা অনেক বেশি না। এটা সারা বছরে ১ টা বা ২ টা। হ্যাঁ? তো এগুলো যখন আরো বেশি বাড়বে, তখন যারা এখন ৫,০০০, ১০,০০০ জনের ইভেন্ট করছে, তারা এইটাকে আরো বাড়াবে। ২০,০০০ এ যাবে বা ৩০,০০০ এ যাবে। হ্যাঁ? এবং যখন এরকম মানুষজন বাড়বে, যেহেতু এখন অনেকেই রান করছে, অনেকেই রান করে। তো অনেকে আবার তখন এই ১০,০০০ রেজিস্ট্রেশন হওয়ার পরও অনেকে রেজিস্ট্রেশন করতে পারেনি। তো একটা ডিমান্ড আছে। হ্যাঁ? মানে মানুষজন আস্তে, আস্তে রানের দিকে ঝুঁকছে। এটা খুব ভালো দিক। কিন্তু আমরা আয়োজকরা যদি নিজেদের রেসগুলো দিন, দিন উন্নতি না করতে চাই বা উন্নতি না করতে পারি, তাহলে খুব বেশি দূর আগানো কিন্তু সম্ভব হবে বলে মনে হয় না, আমার পার্সোনাল ওপিনিয়ন এটা। কিন্তু আমরা অবশ্যই যদি ডেভেলপমেন্টের দিকে একটু চিন্তা করি যে আমরা কিভাবে আমাদের নিজেদের রেসগুলো এবারের থেকে পরের বার আরো বেটার করব বা আগের বারের থেকে এবার বেটার করব আরো ভালো, এবং এই প্রবলেমগুলো ছিল এগুলো আরো কিভাবে আরেকটু বেটার করা যায়। এই জিনিসগুলা, এই ফাইন টিউনিং গুলো যদি না থাকে, হ্যাঁ? তো আমার মনে হয় খুব ডিফিকাল্ট হয়ে যাবে। মানে রেস অর্গানাইজ করা অনেক বড় এবং আরো সময় লাগবে। এত মানে সহসাই সম্ভব না এত বড় ইভেন্ট গুলো বাংলাদেশে অর্গানাইজ করা। কারণ আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ লজিস্টিক থাকলেও রেস করার মতো যথেষ্ট স্পেস নাই। বিদেশে যে রেসগুলো হয় দেখা যায় ক্ষেত্র বিশেষে ২১ কিলোমিটার পুরোটাই রেস ট্র্যাক। যেটাতে ওরা হয়তো ২ ল্যাপ দেয়। ক্ষেত্র বিশেষে দেখা যায় ৪২ কিলো যে ম্যারাথনগুলো হয়, সেই ফুল রেস ট্র্যাকটাই ৪২ কিলোমিটার। তার মানে কি পুরো ৪২ কিলোমিটার রাস্তা আটকায় ফেলে ওরা। তার মানে কি ওরা পুরো ৪২ কিলোমিটার রাস্তায় আটকে ফেলে। তো এই যে রাস্তাটা আটকে ফেলছে, এটা তো আমার দেশে, এত ছোট একটা দেশ, এখানে আসলে চাইলেই আমি ঢাকা শহর রাস্তা আটকায় ফেলতে পারব না। কারণ আমাদের দেশের রাস্তাঘাটও ছোট, পাশাপাশি হচ্ছে আমাদের সাধারণ জনগণের মুভমেন্টও বেশি এবং আমরা সবাই রাজধানী কেন্দ্রিক মানুষ। তো এখানে চাইলেই আমরা একটা রাস্তা বন্ধ করে ফেলতে পারি না। কারণ মানুষজনের সুবিধা অসুবিধার কথা আমাদের চিন্তা করতে হচ্ছে। বাইরের দেশে রাস্তা বন্ধ করলে সেখানে আরো যেখানকার এলাকাবাসী থাকে তারা আরো এগিয়ে আসে ইভেন্টগুলো যারা পার্টিসিপেন্ট তাদেরকে উৎসাহ দেয়। তাদেরকে হাইড্রেশন সাপ্লাই করে অনেকে। তো আমরা আসলে ওই অবস্থায় এখনো পৌঁছাইতে পারিনি আমার কাছে মনে হয়। কিন্তু বাংলাদেশ, বাঙালি জাতি স্পোর্টস লাভার এক হুম, কথায়, হ্যাঁ? হ্যাঁ, তো আমাদের উন্নতি করার অপরচুনিটিস আছে এবং প্রতিনিয়ত আছে এবং আমরা হয়তো উন্নতি করব সামনে। আপনার যে রানিং কিট থাকে সেখানে কোন, কোন জিনিসগুলো আপনি সবসময় রাখেন? রানিং কিটে আসলে আমরা সবসময় প্রায়োরিটি লিস্টে রাখি হচ্ছে রেস রিলেটেড যদি কোনো কিছু আমি আ মানে ম্যান্ডেটরি যে জিনিসগুলো আছে, কি থাকে? রেস বিট থাকে, পাশাপাশি হচ্ছে রেস গাইড, হ্যাঁ? বা রেস কোর্স গাইড। এই ২ টো জিনিসকে আমি বেশি প্রাধান্য দেই। পাশাপাশি যদি কোনো মার্চেন্ডাইজ থাকে মার্চেন্ডাইজ, এবং চেষ্টা করি হচ্ছে আমরা মানে যতটুকু আমরা যদি যে জিনিসটা প্রোভাইড করি, এইটা যাতে হচ্ছে রানিং রিলেটেড কিছু একটা হয়। আর পাশাপাশি যদি কোনো স্পন্সর আসে, স্পন্সররা যদি কিট ব্যাগে কিছু দিতে চায়, সেটা ভিন্ন ব্যাপার। সেটা আমাদের কখনো আসলে না করার সুযোগটা নেই। তারা যা দেয় তা হচ্ছে আমরা কিট ব্যাগে দেওয়ার চেষ্টা করি। অনেক মানুষই বলে যে তাদের জন্য আসলে রানিং না বা রান করতে চায় না, অলসতা দেখায়। কিন্তু এটা প্রুভেন যে রানিং সবচেয়ে সহজ এবং সবচেয়ে কম খরচের উপায় যেখানে আপনি ওয়েট লুজ করতে পারবেন, হেলথি থাকতে পারবেন, আপনার জয়েন্ট ঠিক থাকবে। তো তারপরও অনেক মানুষ বলে যে রানিং আমার জন্য না, পারব না। সো তাদেরকে আপনি আসলে কি বলবেন? এখন এখানে আ একেকজন একেকভাবে ভাবে। কেউ হয়তো ভাবে আমার অনেক ওয়েট, আমি তো রান করতে পারব না। হ্যাঁ? তাকে মোটিভেশন দিতে হবে। তাকে কেউ পুশ করতে হবে। এখন আমি আপনি জানি না আসলে কে এই জিনিসটা মনের মধ্যে ভেবে নিয়ে বসে আছে। কি তার নিকট যে আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব আছে তারা যদি তাকে পুশ না করে তো আমরা তো কিছু করতে পারব না। ধরেন অনেকের কাছে রানিং ভালো লাগে, অনেকের কাছে সাইক্লিং ভালো লাগে। আবার কেউ, কেউ সারাদিন সাঁতার কাটে। যার যেটা ভালো লাগে সে সেটাই করুক। সে যে স্পোর্টসটাকেই পছন্দ করবে, সেই স্পোর্টস কেন্দ্রিক যে ট্রেনিং গুলো আছে, এই ট্রেনিংটা করুক। তাহলে তার ফিটনেস খুবই ভালো অবস্থায় যাবে। এখন তাকে যে রানিংই করতে হবে এরকম কোনো কথা নাই আমি মনে করি। কিন্তু সে যদি যখন ফিল করবে যে আমার রান করতে মনে হয় ভালো লাগবে, তখন সে রানে আসুক। তখন তার ভাল লাগবে। তখন সে রান করার জন্য যে ট্রেনিং গুলো প্রয়োজন, হ্যাঁ? ন্যূনতম ট্রেনিং গুলো, সেই ট্রেনিং গুলো ফোকাস করতে পারে সে।
তো আমরা আমাদের এন্ড থেকে এটাই বলতে পারি, আপনার কাছে যে স্পোর্টসটাই ভালো লাগে, হতে পারে সেটা হাঁটা, হতে পারে সেটা সুইমিং, হতে পারে সেটা রানিং, হতে পারে সাইক্লিং, যেকোনো স্পোর্টস হইতে পারে। আপনি সেই স্পোর্টসটাই কন্টিনিউ করেন এবং সেই স্পোর্টসটা কন্টিনিউ করার পাশাপাশি আপনি অবশ্যই একটু ট্রেনিং এর দিকে মনোযোগ রাখবেন। তাহলে আমার মনে হয় যে যেকোনো ভয়ভীতি কেটে উঠবে। সেটা হোক রানিং, হোক সাইক্লিং। আর আপনাকে যদি অপশন দেওয়া হয় যে একজন সেলিব্রিটিকে চুজ করার যে তাকে নিয়ে আপনি 10K দৌড়াবেন, তার সাথে 10K দৌড়াবেন, হু ইজ গোনা বি দ্যাট পারসন? আমার কাছে স্পোর্টসে যদি আমি চিন্তা করি আমি কোনো আইডল বা কিছু, আমার কাছে মানে ডিরেক্টলি মনে হয় যে মাশরাফি। কারণ সে ইনজুরি থেকে উঠে এসে আবার সে মানে তার খেলাটা কন্টিনিউ করছে এবং হচ্ছে ইনজুরি, আমি এটা বাহবা দিব না যে ইনজুরি নিয়ে মানে সে স্পোর্টসটা কন্টিনিউ করছে। এইটা বাহবা দিব সে একটা মানে স্পোর্টসের ইনজুরি থেকে উঠে এসে আবার স্পোর্টসটা কন্টিনিউ করছে। তো আমি তাকে চাইবো। তো মাশরাফি ভাইয়ের জন্য আমন্ত্রণ থাকলো। সামনে এগিয়ে বাংলাদেশ 15K হচ্ছে। হ্যাঁ, অবশ্যই। আমি দৌড়াতে চাই হচ্ছে জয়া আহসানের সাথে। আই রিয়ালি লাইক হার এবং আমি যখন খুব ইয়াং ছিলাম তখন তাকে দেখতে যেরকম মনে হয়েছে, she still looks the same and so lovely and I want to run with her. তো উনারও আমন্ত্রণ থাকলো এগিয়ে বাংলাদেশ 15K তে। লাইভ ইভেন্টে অনেক মোমেন্টস থাকে, রাইট? সো আপনার কাছে এখন পর্যন্ত মনে হয়েছে যে একটা মোমেন্ট আপনি দেখছেন আপনার চোখের সামনে বাট ক্যাপচার করতে পারেন নাই। এরকম তো অনেক মোমেন্টই থাকে। বিশেষ করে এই মোমেন্টগুলো থাকে যখন বাচ্চারা ফিনিশ লাইন ক্রস করে। তো ওই মোমেন্টগুলো দেখতে খুব ভালো লাগে। কিন্তু এগুলা বেশিরভাগ টাইমই আমরা মিস করি। কারণ বিভিন্ন কাজের মধ্যে থাকি তো প্রোগ্রামের টাইমে। আমাদের কিন্তু মেক্সিমাম ইভেন্টেই বাচ্চাদের জন্য আলাদা ক্যাটেগরি থাকে। যে ৮ থেকে ১৪ বছর বয়সী বাচ্চাদের জন্য। হুম। এটা রাখার একটাই কারণ, এরা আমাদের ফিউচার। এরা এখন থেকে যদি এই প্র্যাকটিসটা করে হয়তো ফিউচারে গিয়ে আরো ভালো হবে। তো এই একটা কারণে মানে আমাদের কাছে আরকি এই জিনিসটাতে আমরা চেষ্টা করি ফোকাস রাখার জন্য। আপনার কাছে এখন সাকসেসটা আসলে কি? আসলে সাকসেসটা আমার কাছে একটু অন্যরকম। যদি আমি প্রফেশনাল লাইফটা ধরি, প্রফেশনাল লাইফ ধরলে এই সাকসেস যে শেষ হওয়ার কোনো জায়গাটা নাই। এটা চলমান আসলে। সাকসেসটা আসলে আমার কাছে প্রফেশনাল লাইফে মনে হয় যে এটা কন্টিনিউ একটা প্রসেস। আমি আজকে সাকসেস হব, কালকে ফেইল করব, আবার সাকসেস হব। এটা চলতেই থাকবে। আর পার্সোনাল লাইফের সাকসেস যদি আমি চিন্তা করি, পার্সোনাল লাইফে আসলে সাকসেস বলতে যেহেতু আমি পার্সোনালি ভ্রমণ খুব পছন্দ করি। আমার ফুল ফ্যামিলি ভ্রমণ খুব পছন্দ করে। আমরা যখন কোনো ট্রিপে বের হই, যখন এই ধরনের কোনো মানে ঝুট-ঝামেলা থেকে বের হয়ে চলে যাই, হ্যাঁ? যখন একদম কোনো একটা জায়গায় ঘুরতে যাই, ওইটাই তখন মনে হয় যে একটু ভালো আছি। একটু ওই যে আপনি যেটা একটু আগে আমার সাথে আ ব্যাকগ্রাউন্ডে আলোচনা করছিলেন, নো টেক লাইফ। ওই টাইমে আমার আসলে মনে হয় যে আসলেই আমি পার্সোনালি সাকসেসফুল। রান বাংলাদেশ, রেস বাংলাদেশ, আরবান টাইমিং সলিউশন, আরবান স্পোর্টস এতগুলো জিনিস ম্যানেজ করে আপনি আপনার পার্সোনাল লাইফ এটার ব্যালেন্সটা করেন কিভাবে? সবই ব্যালেন্স করে নিতে হয়। আর হচ্ছে রান বাংলাদেশ, আরবান স্পোর্টস, তারপর আরবান টাইমিং সলিউশন, রেস বাংলাদেশ পুরো জিনিসটাই আসলে একটা ফ্যামিলি। যে কারণে কাজ করতে খুবই সুবিধা হয়। তখন আর প্রবলেম হয় না এবং হচ্ছে ধরেন ফ্যামিলির মেম্বারও রান বাংলাদেশ, রেস বাংলাদেশের সাথে যুক্ত আছে। এখন পর্যন্ত পাওয়া সবচেয়ে উইয়ার্ড রিকোয়েস্ট আপনার কি ছিল একটা স্পন্সরের কাছ থেকে? খুবই সেনসিটিভ প্রশ্ন। ইয়া আই নো। আ উইয়ার ডিমান্ডটা অনেকটা এরকম, জাস্ট প্রোডাক্ট দিব, টাইটেল স্পন্সরশিপ নিব। ব্যাপারটা এরকম ছিল, যেটা খুবই উইয়ার্ড ছিল। মানে আমরা আসলে প্রস্তুত ছিলাম না এরকম কোনো মানে টাইটেল স্পন্সরের কাছ থেকে এরকম কোনো রেসপন্স পাওয়ার জন্য। মানে একটা প্রোডাক্ট ইন্ট্রোডিউস করে বা একটা প্রোডাক্ট একটা ইভেন্টে দিয়ে পুরো ইভেন্টটাকে কিনে ফেলাটার যে চিন্তাধারা থাকে কিছু ব্র্যান্ডের, সেটা আসলে খুবই মানে মানে মেনে নেওয়া যায় না আসলে। আপনাকে যদি বলা হয় যে যারা স্পন্সর আছে তাদের জন্য একটা স্পেসিফিক সাজেশন দেয়া, কি করলে আসলে তাদের সাপোর্টটাকে কাজে লাগিয়ে আমরা আরো বেটার জায়গায় যেতে পারি? তাদের জন্য যদি আপনার কোনো মেসেজ থাকে? মেসেজ একটাই, আমাদের দেশের স্পন্সররা আসলে ভাবে কি প্রোগ্রাম ডেট যেদিন, সেদিনই সে সব ব্র্যান্ডিং করে মানে দুনিয়ার যত আ মানে রিটার্ন আছে, হ্যাঁ? লাইক আমি কিছু একটা ইনভেস্ট করলাম সেটার এগেইনস্ট এ যে রিটার্ন আসবে সেই রিটার্ন ওই একদিনেই আসবে। বেশিরভাগ স্পন্সরের ভাবনাটা এরকমই থাকে ব্র্যান্ডগুলোর। হুম, হুম। তো এই যে ভাবনাটা এইটা সম্পূর্ণ একটা ভুল এবং ভ্রান্ত ধারণা। আমি জানি না এরকমভাবে মানে কেন তারা এত বড় পজিশনে থেকে এই ধারণা কেন করে? কারণ আমরা একটা প্রোগ্রাম যখন অ্যানাউন্স করি, পুরো ১ টা বছর ধরে কাজ করি। তো এই ১ টা বছর ধরে কাজ করে যে আ আ মানে আউটকামটা আসবে একটা প্রোগ্রামের ইনভেস্ট করার পর, সেটা তো নিশ্চয়ই আপনি একদিনের পরিকল্পনায় বা একদিনে ইভেন্টের কথা চিন্তা করলে আসবে না। তো আমার কাছে মনে হয় যে
চিন্তাভাবনাগুলো আরেকটু ব্রড করা দরকার। যেহেতু কোম্পানিগুলো অনেক বড়, বড় এবং তাদের মাইন্ডসেটগুলো চেঞ্জ করা দরকার। আসলে একটা নির্দিষ্ট জায়গায় মানে ভেবে বা একটা নির্দিষ্ট তারিখ ভেবে ব্র্যান্ডিং প্ল্যান না করা ভালো। বাংলাদেশের রানিং কমিউনিটিতে যারা আছে বা রানিং কমিউনিটিগুলো যেগুলো আছে, ওগুলোর সবচেয়ে হতাশার দিক যদি বলতে বলি, তাহলে ওটা কি হবে? বা কোন জিনিসটা নিয়ে খুব ফ্রাস্ট্রেটেড ফিল করেন বা বিরক্ত হন ডিরেক্টলি যদি বলি? এখন আ বিষয়টা হচ্ছে কমিউনিটি কালচার কিন্তু খারাপ কোনো কিছু না, অনেক ভালো। একটা স্পোর্টসের যখন কমিউনিটি বিল্ড আপ করা হয় বা একদম নতুন পর্যায়ে থাকে, আমাদের মূল যে কমিউনিটিগুলা বিডি সাইক্লিস্ট বলেন, বিডি রানার্স বলেন বা ওদিকে বিডি ট্রায়াথলেটস আছে। হ্যাঁ? এই যে কমিউনিটিগুলা বিল্ড আপ হইছে এগুলোর উদ্দেশ্য কিন্তু কোনো নেগেটিভ অর্থে প্রকাশ পায় নাই। হ্যাঁ? সবাই আমরা উইলিংলি এইসব কমিউনিটিগুলোতে জয়েন করেছি। যার মন চাইছে সে সাইকেল চালিয়েছে, বিডি সাইক্লিস্টের সাথে জয়েন করছে। যার মন চেয়েছে রানিং করবে, বিডি রানার্সের সাথে জয়েন করেছে। ব্যাপারগুলো কিন্তু স্টার্টিং গুলো খুব সুন্দর ছিল। হ্যাঁ? এবং হচ্ছে পথ দেখানোটাও সুন্দর ছিল। কিন্তু দিন যতই হচ্ছে গিয়ে কমিউনিটি বড় হচ্ছে, কমিউনিটির মধ্যে ডিভাইডেশনটা বেড়ে যাচ্ছে প্রচন্ড। জাস্ট খালি আজকে একটা কমিউনিটি খুললাম, কালকে নিজেদের মধ্যে কোনো একটা কনফ্লিক্ট হলো, আমার বাসার পাশে গিয়ে আরেকটা কমিউনিটি খুলে ফেললাম। ব্যাপারগুলো হচ্ছে এইভাবে চিন্তাধারা চলে আসছে। অথচ আপনি একটা এরিয়ায় বসবাস করেন, সেই এরিয়াতে আপনারা সবাই মিলে যে স্ট্রং একটা মানে কমিউনিটি বিল্ড আপ করতে পারবেন, সেটা নিশ্চয়ই আপনি আমি আলাদা হয়ে ২ টো টিম হয়ে আলাদা করে পারব না। যখন একত্র হয়ে যাব তখন আরো স্ট্রং হবে। কমিউনিটি যখন স্ট্রং হবে, তখন আপনার অ্যাথলেট তৈরি হইতে সুবিধা হবে। তখন আপনার হচ্ছে ইভেন্ট হবে, অনেক ভালো ইভেন্ট নামবে। ইভেন্ট নামতেও সুবিধা হবে। আর মোট কথা যেটা, কমিউনিটি বিল্ড আপ কিন্তু হচ্ছে ইভেন্টে জয়েন করানোর জন্য না। ডেফিনিট কমিউনিটি বিল্ড আপ হবে ইন্ডিভিজুয়াল পারসন বা হচ্ছে একটা এরিয়া বা একটা স্পোর্টসকে প্রমোট করার জন্য। ইভেন্ট একটা পার্ট যেটা কিনা পুশ করে মানে অ্যাথলেটদের যে আপনি এখানে আসেন, কাট অফ টাইম এত, এই কাট অফ টাইমের মধ্যে আপনি ইভেন্টে জয়েন করে একটা মেডেল অর্জন করেন বা হচ্ছে একটা সার্টিফিকেট অর্জন করেন। ঠিক আছে? তো আমার কাছে মনে হয় যে এই যে কমিউনিটির যে ডিভাইডেশন গুলো এগুলো যখন বন্ধ হয়ে যাবে, তখন আবার সহজ হবে সবকিছু উঠতে। কিন্তু এখন প্রতিনিয়ত জিনিসটা আসলে নেগেটিভ অর্থে প্রকাশ পাচ্ছে। মানে কমিউনিটি এখন আর আগের মতো অবস্থা নাই। হ্যাঁ? এখন প্রতি গলিতে গ্রুপ হয়ে গেছে। ব্যাপারগুলো এরকম হয়ে গেছে। নিজেদের মধ্যে নিজেদের একটা মানে বন্ধনগুলো থাকছে না। তো এই যখন বন্ধনগুলো ভেঙে যাবে, ভেঙে চুরে যাবে, তখন আসলে আপনি সেই কমিউনিটি থেকে খুব বেশি দিন যে সাস্টেইন করতে পারবে ওরকম আমার কাছে মনে হয় না। আরো ফাটল ধরবে। ফাটল ধরতে একটা সময় নিশ্চিহ্ন হয়ে যাবে। তো আমাদের খুব ভালো একটা মোমেন্ট যাচ্ছে। প্রচুর প্রোগ্রাম হচ্ছে, প্রচুর মানুষজন কমিউনিটি রান করছে, প্রচুর মানুষজন নিজেদের আ ফ্রাইডে রান করতেছে, বুট ক্যাম্প হচ্ছে। খুবই আশার বাণী এগুলো আমাদের জন্য। এখানে যখন সবার মানে একটা একত্রিত হয়ে সবাই যখন একটা পজিশনে আসতে পারবে, হেলথি লাইফস্টাইল প্রমোট করব। তখন এই জিনিসটা আরো স্প্রেড হবে এবং হচ্ছে কমিউনিটি বিল্ড হইলে আমাদের সবার জন্য ভালো। বড় কোনো রেসের আগে হাউ ডু ইউ ফিল? অনুভূতিটা কেমন থাকে? একটু নার্ভাসনেস কাজ করে। কারণ আমরা আসলে আ জানি না মানুষ কতটা বুঝে। আমরা প্রত্যেকটা রেস মানে সেটা আমার হোক বা আমি যেখানে কাজ করতে যাব বা আমরা রান বাংলাদেশ যেখানে কাজ করতে যাব, ওই রেসটাকে আমরা ওন করার চেষ্টা করি। আমি যে জায়গাটায় যাব, যে জেলাটায় যাব বা যে প্রোগ্রামটায় সাথে আমি এড হব, আল্টিমেটলি সেইটাকেই আমার প্রাধান্য দিয়ে এবং হচ্ছে সেটাকে ফোকাস করে আমার প্রোগ্রামটা কন্টিনিউ করতে হবে এবং সেই জায়গা থেকে আমাদের কাছে যখন বড় ইভেন্ট গুলো যখন চলে আসে, তখন ইমোশনাল একটা কাজ করেই স্বাভাবিক। হ্যাঁ? আমরা যখন এই যে আ এত বড় একটা প্রোগ্রাম হয়ে গেল, কিন্তু আমাদের কাছে ভালো লাগে যখন আমরা ফিল করি ১০,০০০ মানুষের ইভেন্ট, সেটা আমরা একটা ওয়েভ করে বাংলাদেশে এখনো পর্যন্ত কিন্তু ওয়েভ করে রেস স্টার্ট করা খুব বেশি প্রচলিত না। ১০,০০০ মানুষকে একটা ওয়েভের মাধ্যমে ABCD রো করে সেটা মেইনটেইন করে একটা সুন্দর স্টার্ট, এটা আমরা কল্পনা করতে পারি নাই। আমরা প্ল্যানিং করছিলাম। আমরা ভাবি নাই যে এত ইজিলি স্মুথলি আ আ ১০,০০০ মানুষের একটা ইভেন্ট আমরা স্টার্ট করাইতে পারবো এত ইজিলি। এখন পর্যন্ত তো অনেক ইভেন্ট হয়েছে। সো এই ইভেন্টগুলোর মধ্যে যদি আপনাকে চুজ করতে বলা হয়, কোন ইভেন্টের মেডেলটা আপনি চুজ করবেন যে দিস ইস ইউর ফেভারিট, অ্যাবসোলিউট ফেভারিট, কোনো অপশন নাই। একটাই চুজ করতে হবে। এই একটাই যদি চুজ করার কথা বলেন, খুবই কঠিন প্রশ্ন আমাদের জন্য। কারণ আমাদের প্রত্যেকটা মেডেল একেকটা গল্প। প্রত্যেকটা গল্প থেকে একটা করে মেডেল তৈরি হয় হুম। এবং একটা গল্প আরেকটার থেকে বেটার। হ্যাঁ, এখন আমি কোনো গল্পকে আমি ছোট করতেও পারবো না, আবার কোনো গল্পকে একদম টপও দিতে পারবো না। সব মিলিয়ে আমরা প্রতিবার বা প্রতি বছর যখন যে প্রোগ্রাম করি, হ্যাঁ, সেই প্রোগ্রামেরটা হয় বেস্ট। এখন ২০২৫ সাল পর্যন্ত আমরা চিন্তা করলে যদি আমি ভাবি, আমার ২০২৫ সালেরটা বেস্ট
এখন ২০২৬ সালে এসে আমি বলবো আমার ২০২৬-এরটা বেস্ট। ব্যাপারটা এরকম। মানে আমি কোনোটা যেটা ২০২১ সালে শুরু হয়েছে সেটাও ছোট না। ২০২৫ যেটা শেষ হয়ে যাচ্ছে, ২৬ যেটা আসবে সেটাও ছোট না। আল্টিমেটলি সব মিডিলই আমাদের কাছে মানে ১ নাম্বার। কয়েকদিন আগে ঘটনাটা ঘটেছে। রানিং ইভেন্ট বা রেস ইভেন্টের সময় আসলে প্রতারণার ব্যাপারটা। যেটা আসলে হয়েছিল যে রান বাংলাদেশে BANG এইটার বানানের বদলে BENG এরকম একটা বানান করে তারপর হচ্ছে একটা ওয়েবসাইট খোলা হয়েছিল। যেখানে এগিয়ে বাংলাদেশ 15K এর এক্সাক্ট একটা পোর্টাল ছিল এবং এগিয়ে বাংলাদেশ 15K এর আলাদা হচ্ছে পেজও খোলা হয়েছিল। একদম একই রকম আমরা যেই পোস্ট করছিলাম সেই পোস্টই ওরা করে যাচ্ছিল এবং সবকিছু দেখে যেহেতু আসলে ডিটেইলটা খুবই ছোট, আমি কোয়াইট সিউর যে অনেক মানুষই প্রতারণার শিকার হয়েছেন। আল্টিমেটলি তো আমরা যতটা সাফারার হব তার থেকে বেশি সাফারার হবে পার্টিসিপেন্টসরা। হুম। তাই না? তো সবার আগে যেটা জরুরি সেটা হচ্ছে আমি কোথায় রেজিস্ট্রেশন করতেছি সেইটা অথেন্টিক কিনা এইটা যাচাই করা। এটা একজন পার্টিসিপেন্টের দায়িত্ব। আমি কখনোই নিশ্চয়ই সারাদিন তার জন্য অথেন্টিক ওয়েবসাইটের জিনিসটা নিয়ে তাকে আমি বুঝাতে পারব না। তাকে এটা বুঝে নিতে হবে সবার আগে এবং আমাদের সচেতনতা বাড়াতে হবে। আমরাও একটু স্ট্রিক্ট হব এবং সব জায়গাগুলোতে প্রাইভেসি গুলো আরো বাড়াতে হবে আমাদের। কারণ এগুলো খুব সেনসিটিভ একটা জায়গা। চাইলেই যে কেউ ওয়েবসাইট কপি করে ফেলতে পারতেছে। সিমিলিয়ার একটা নামে ডোমেইন খুলে ফেলতেছে। তো এগুলো আমরা এর আগে কখনো সম্মুখীন হইনি, হ্যাঁ? তো সম্মুখীন হওয়ার সাথে, সাথে আমরা যে অ্যাটেম্পট টা নিয়েছি, অ্যাটেম্পট টা আমার মনে হয় খুব কাজে দিয়েছে। যে আমরা আগ-পিছ না ভেবে আ মানে লিগ্যাল অ্যাকশন যাবো, অবশ্যই গিয়েছি আমরা। কিন্তু তার আগে সবার আগে যেটা করেছি আমরা হচ্ছে ডিরেক্ট একটা লাইভ চলে আসছি। যে লাইভটাতে চলে আসার কারণে মেক্সিমাম মানুষের কাছে নিউজ পৌঁছে গেছে যে এরকম একটা দুর্ঘটনা ঘটেছে যে আমরা একটু সতর্ক হই। এটা কিন্তু খুবই অ্যালার্মিং একটা ব্যাপার। মানে ডেফিনিটলি। আপনার যারা স্ক্যাম করে তারা এইসব মানে ইভেন্ট গুলোর দিকে ওত পেতে থাকে। কারণ বেশিরভাগ রানারই সহজ সরল থাকে এবং তারা যারা একদম অ্যামেচার বা একদম যারা স্টার্ট করেছে তারা কিন্তু অনেক কিছুই বুঝবে না। তারা দেখবে একটা ইভেন্ট হচ্ছে, সেখানে সে রেজিস্ট্রেশন করে ফেলবে। কিন্তু সে একপিঠ চিন্তা করতেছে না। কিন্তু যে হয়তো অভিজ্ঞ সে হয়তো চিন্তা করে করতেছে। কিন্তু বেশিরভাগই তো নতুন রানার। তাদের জন্য আমাদের এই অ্যাওয়ারনেস টা প্রয়োজন ছিল। তো আমরা ভিডিও করেছি যেটা লাইভ খুবই ভালো রেসপন্স পেয়েছি এবং হচ্ছে সবাই অ্যাপ্রিশিয়েট করছে এবং দেখা গেছে খুব দ্রুত জিনিসগুলো ডাউন হয়ে গেছে। মানে ওদের যে সাইট গুলো ছিল। পেস অর পাস? সো আমি আপনাকে কিছু কোয়েশ্চেন করব। যদি ইয়েস হয় তাহলে পেস, নো হলে পাস। সো ফার্স্ট, বৃষ্টির মধ্যে দৌড়ানো, পেস, খালি পায়ে দৌড়ানো, পাস, গান ছাড়া দৌড়ানো, পাস। রেস শেষে সেলফি, এটা তো পেস। ফিটনেস ইনফ্লুয়েন্সারদেরকে ফলো করা, চেস, দৌড়ের আগে সেলফি তোলা, পাস। অনেক ভোরে একা একা দৌড়াতে যাওয়া, পার্সোনালি পাস, মেডেল দিয়ে ঘষা যেন, পাস। দৌড়ের পরে বরফ দিয়ে গোসল করা, এটা পেস, সৈকতে দৌড়ানো, পেস, দৌড়ের আগে কলা খাওয়া, পাস। রাত 10টার পরে দৌড়ানো, রাত ১০টার পরে দৌড়ানো, পেস, ছুটির দিনে দৌড়ানো, পেস। দৌড়ের সময় পডকাস্ট শোনা, আমার কাছে পাস, দৌড়ের পরে বিরিয়ানি খাওয়া। পেস। দৌড়ের পরের মানে সাথে, সাথে না। ওকে, দুপুরে। এরপরেই আসছে হচ্ছে র্যাপিড রেস, যেখানে হচ্ছে আপনাকে আমি কোশ্চেন করতে থাকবো। 1 মিনিটের মধ্যে আপনি যত বেশি আনসার দিতে পারেন। এরপরে দেখা যাবে যে আপনার পরে যেই গেস্ট আসবে সে কত স্কোর করে। প্রথম রান, ঢাকা হাফ ম্যারাথন, ড্রিম রেস কোনটা? নিউ ইয়র্ক সিটি ম্যারাথন, পছন্দের দৌড়ের শহর? ঢাকা। দৌড়ের মাঝখানে খাওয়া সবচেয়ে বেশি অদ্ভুত জিনিস কি ছিল? কলা, একজন দৌড়বিদের নাম বলেন যার সাথে আপনি ডিনার করতে চান। কিপচোগে, কোনটা বেশি কঠিন, দৌড় শুরু করা না শেষ করা? শেষ করা। তো আপনাকে যদি বলা হয় একটা জিনিস নিতে পারবেন কোনো একটা ম্যারাথন রানে, কি নেবেন? পানির বোতল, রান বাংলাদেশে যদি কোনো মাস্কট থাকতো তাহলে কি হতো সেটা? বাঘ। যদি রানিং ইভেন্ট আয়োজন না করতেন তাহলে কি করতেন? সাইক্লিং ইভেন্ট করতাম। রানের পরের প্রিয় খাবার মিষ্টি নাকি ঝাল? মিষ্টি। আপনার নামে যদি একটা ম্যারাথন হতো বা রেস ইভেন্ট হতো, নাম কি হতো? নাম সাজনান ম্যারাথন। আমার কাছে বেটার একটা অপশন আছে, সাজ রান। ও, হাউ ওয়াজ দ্যাম? সো রান বাংলাদেশকে যদি 3টা শব্দ দিয়ে এক্সপ্লেন করতে বলি, কি কি হবে? ডেডিকেশন, এন্ডুরেন্স আর হচ্ছে অনেস্টি। সবচেয়ে বেশি কষ্টকর কি ছিল, আপনার প্রথম হাফ ম্যারাথন নাকি রান বাংলাদেশ শুরু করা? প্রথম হাফ ম্যারাথন। সো আপনার প্রিয় রানিং শু ব্র্যান্ড? অ্যাডিডাস। আপনি যখন একা দৌড়ান তখন আপনার সাথে আসলে কোন কোন জিনিসগুলো থাকাই লাগে? একটা হচ্ছে ঘড়ি থাকা লাগে আর হচ্ছে মোবাইল থাকলেই এনাফ। সো সাজন ভাই, দ্যাটস আওয়ার শো। থ্যাংক ইউ সো মাচ ফর কামিং। তো আপনাকে যদি লাস্ট কোনো মেসেজ দিতে বলা হয়, আমাদের রানিং কমিউনিটি হোক, নতুন যারা রান করছেন তাদের জন্য যদি কিছু বলতে বলা হয়, তাহলে কি বলবেন? একটু অনেস্টিটা মেইনটেইন করা। পাশাপাশি হচ্ছে আ কোনো রেগুলার ইভেন্টে অংশগ্রহণ করার খুব একটা প্রয়োজন নেই।
গোল সেট করেন, গোল সেট করে ট্রেনিং প্ল্যান করেন, ট্রেনিং প্ল্যান করে আপনার ট্রেনিং প্ল্যানে যে ইভেন্টগুলো পড়ে যায় ওই অনুযায়ী ইভেন্টগুলোতে জয়েন করেন। যারা হচ্ছে এগিয়ে বাংলাদেশ 15K তে সামনে জয়েন করছে বা জয়েন করতে চায়, তাদের জন্য যদি কিছু বলতেন? যারা জয়েন করতে চায় মূলত হচ্ছে ডিসটেন্সটা তো খুবই ছোট। ৭.৫ কিলোমিটার আর ১৫ কিলোমিটার। যারা নতুন রান স্টার্ট করছে, যারা গরমে রান করতে চায় বা ঝুম বৃষ্টিতে রান করতে চায় স্পেশালি। কারণ আমরা ওয়েদার ফোরকাস্টে যেটা দেখলাম ঝুম বৃষ্টি হতে পারে। তো এই টাইমে যারা রান করতে চায় এবং হচ্ছে যারা নতুন আছে তাদের জন্য এটা খুব ভালো একটা ইভেন্ট হইতে পারে আমার মনে হয়। এখন বাকিটা তো আমরা ইভেন্ট শেষে আরো ভালো বলতে পারব। তো নিউ কামারদের জন্য এটা একটা ভালো একটা ইভেন্ট হবে আমার ধারণা। Guys, that's our show. Thank you so much for joining. See you on the next episode. Okay, done? এবং ভাই, দেখা যায় বুঝছেন, হাসি পায়। your dance distracted me. আমার কথা মাইক্রোফোন চলে গেছে? আপনার জন্য যে কোয়েশ্চেনটা আছে সেটা আমি ভুলে গেছি। এটার ভালো ছিল বল। সিরিয়াস হয়ে গেছে কিন্তু অনেক। ওই ৫টা ২৫ বাজে। সরি, সরি। লাঠি দিয়ে পিটাইবো বাসায় গেলে। এইটাও ব্লুপারের মধ্যে ঢুকাই দিও।